আবারও স্বাগত ২১শে বিজনেস। দর্শক, এখন রয়েছে রিকন্ডিশন গাড়ির আমদানি ও বাজার পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা। আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান। আপনাকে স্বাগত ২১শে বিজনেস। জি, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। জি, প্রথমেই জানতে চাচ্ছি রিকন্ডিশন গাড়ির বাজারের অবস্থা কেমন এবং গাড়ির আমদানি কোন কোন দেশ থেকে হয় এবং কোন কোন ধরনের রিকন্ডিশন গাড়ি আমদানি হয়? ধন্যবাদ। আমরা বারভিডা, আপনি জেনে খুশি হবেন যে আমাদের বারভিডা আমাদের একটা বিশাল ভূমিকা আছে। এই বারভিডার রিকন্ডিশন গাড়ি যেটা জাপান থেকে আসে, সেই শিল্পটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি। এটা প্রায় ৪০-৪৫ বছর ধরে জাপান থেকে আমরা ডোমেস্টিক মডেল যেটা বলে, যেটা জাপানিরা যেটা তৈরি করে, তারা কিন্তু যে কোনো জিনিস আপনার হঠাৎ একদিনে তৈরি করে না। এটার তারা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিনা, আপনার টেকসই কিনা, সমস্ত কিছু বিবেচনা করেই কিন্তু আপনার এই জাপানি ডোমেস্টিকগুলি তৈরি হয়। এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এটা এটা পপুলার যে অনেক উন্নত দেশে কিন্তু আপনার এই জাপানি গাড়ি ইম্পোর্টের পলিসিতে কিন্তু কোনো বয়সীমাই নেই উন্নত দেশগুলিতে। আর যেটা আমাদের দেশে 5 বছর। জি, আমাদের দেশে 5 বছর, কিন্তু পৃথিবীর অনেক উন্নত দেশে, লাইক আমি এক্সাম্পল দিতে পারি নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ইভেন যেসব দেশে আপনার ওরা ম্যানুফ্যাকচার করতেছে, সেই সব দেশেও কিন্তু আপনার এই জাপানি ডোমেস্টিক মডেল বাংলাদেশ থেকে 2-3 গুণ আমদানি হচ্ছে। কারণ একটা গাড়ি আপনি ম্যানুফ্যাকচার করা কিন্তু হাজার হাজার কম্পোনেন্টস লাগে। ইটস আ নট আ ম্যাটার অফ জোক। সো আমি সবচেয়ে মনে করি যে আমরা ব্লেসড যে আমরা এই জাপানি গাড়ি আমরা এই ব্যবসা করছি এবং এর সাথে প্রায় লক্ষাধিক পরিবার জড়িত। এবং এই ঢাকা শহরের এই বারভিডার সদস্যদের কারণেই কিন্তু এই ঢাকা শহর বলেন, বাংলাদেশের একটা বিশাল একটা আপনার ইম্প্যাক্ট পড়েছে গাড়ি সেক্টরে। এবং ভালো ভালো গাড়ি আমরা আমদানি করে আমরা ক্রেতাদের মাঝে দিচ্ছি এবং আমাদের বারভিডার সদস্যরা প্রচুর রাজস্ব প্রদান করছে সরকার। জি, এই ক্ষেত্রে গত বছরের তুলনায় এই বছর আমদানি বেড়েছে না কমেছে? আমদানি আগের কিছুটা কম। এটার মূল কারণ হচ্ছে আপনার কোভিড চলাকালীন সময়ে জাপানে কিন্তু প্রোডাকশন হ্যাম্পার হয়। 2020-21 গাড়িগুলি এটা হ্যাম্পার হয়, যার কারণে আমাদের জাপানে এই 20-21 গাড়িগুলি পেতে একটু কষ্ট হচ্ছে। যার কারণে আমাদের মূল ক্রেতারাই আমরা মনে করি যে মধ্যবিত্ত। তো আমরা চাই যে এই মধ্যবিত্ত ক্রেতাদেরকে ভালো উন্নত মানের গাড়ি যেন আমরা দিতে পারি, যার একটা আপনার ইকোনমিক ভ্যালু থাকে। যেরকম আমি উদাহরণ আপনাকে বলতে পারি, আপনি একটা গাড়ি, এটা একটা বিনিয়োগ এবং এটা গাড়ি আজকাল কোনো বিলাসিতা না, এটা আপনার নেসেসিটি, এসেনশিয়াল প্রোডাক্ট। এবং এই গাড়িটা আপনার নিশ্চয়তা আপনি যেন 5-7-10 বছর ব্যবহার করার পর আপনি যেন একটা ইকোনমিক ভ্যালু থাকে এই গাড়ির, এবং এটা বিক্রি করার পরও যেন একটা ভালো আপনি রিটার্ন পান। এবং দেখা যায় অনেক ক্ষেত্রে দেখা যায় কি অল্প কিছু টাকা একটা জাপানি ডোমেস্টিক মডেল গাড়ি কেনার পর অল্প কিছু টাকা ভরেই কিন্তু আরেকটা গাড়ি আপনি কিনতে পারছেন। জি, এই ক্ষেত্রে ডলার কি প্রভাব রেখেছে এই গাড়ির মূল্যের ক্ষেত্রে কোভিডের আগে এবং পরে? আপনি জানেন যে ডলার প্রাইসটা যখন বেড়ে গিয়েছে, গাড়ির মূল্য কিন্তু এক লাফে অনেক বেড়ে গিয়েছে। এখনো কি মধ্যবিত্তের নাগালের মধ্যে রয়েছে গাড়ির মূল্য? আমরা চেষ্টা করছি আমরা মধ্যবিত্তের যেন আমরা এই গাড়িগুলি উপহার দিতে পারি, এবং এখন কিছুটা আউট অফ রিচ, বাট আমরা আশা করছি সরকারের যদি সেরকম উদ্যোগ থাকে গাড়িগুলি আপনার মধ্যবিত্তের হাতে পৌঁছে দেওয়ার জন্য, স্পেশালি আপনার যারা দূর দূরান্ত, এখন আমরা কিন্তু ঢাকা কেন্দ্রিক কিন্তু না, শুধু ঢাকার আশেপাশে কিন্তু শহর গড়ে উঠছে। এবং রোড আগে অনেক ভালো রোড হচ্ছে, এখন বড় বড় রোড 300 ফিট দেখেন, বিভিন্ন জায়গা দেখেন। সো ওখান থেকে মুভমেন্ট করতেও কিন্তু আমাদের একটা গাড়ির খুব প্রয়োজন, এবং এই গাড়িটা যেন আমরা মধ্যবিত্ত পরিবারকে উপহার দিতে পারি, সেটাই আমাদের চাওয়া থাকে। জি, অ্যাফোর্ডেবিলিটি নিয়ে আমি কথা বলতে আসছি। এখন যদি আমি টয়োটা করলা এক্সিওর কথা বলি, 25-26 লাখ টাকা লাগে, যেটি আগে 18-19 লাখেও পাওয়া যেত। এখন আমি যদি চিন্তা করি যে গাড়ির অ্যাফোর্ডেবিলিটির ক্ষেত্রে জাপানে 10,000 ইয়েনে গাড়িটা বিক্রি হচ্ছে, যেটা বাংলাদেশি টাকা 8 লাখ টাকা, সেই গাড়িটাই আমার দেশে কিনতে 25-26 লাখ টাকা লাগছে। তাহলে জাপানে যে দামে পাওয়া যাচ্ছে তার চেয়ে 3 গুণ বেশি টাকা লাগছে। এই যে গ্যাপটা, এটা কি কমানোর কোনো স্কোপ আছে?
এটা ওই 10-12 লাখ ইয়েনের কথা যে বললেন, সেটা অ্যাকচুয়ালি গাড়ির মূল্যের সাথে কস্টিং যোগ হয়, আপনার শিপিং যোগ হয়, এবং সবচেয়ে গাড়ির থেকে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের সরকারের যে রাজস্ব, সেই রাজস্বটা অনেক, যার কারণে এই কস্টিংটা বেড়ে যাচ্ছে। টোটাল ট্যাক্স কত সরকারের ডিউটি? এটা বিভিন্ন ইয়াতে 128% থেকে শুরু করে আপনার এটা স্ল্যাব অনুযায়ী আছে। আমাদের 1500 সিসি এক ধরনের, 2000 সিসি এর উপরে 700% পর্যন্ত। মোস্ট কমন তো 1500 সিসি। এই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ ডিউটি কত? আপনার 128% থেকে শুরু করে আপনার এটা উপরের দিকে যায় স্ল্যাব অনুযায়ী। বাট আমি মনে করি যে সরকার যদি আমাদের রাজস্বর দিকে যদি দেখে, যেরকম মাইক্রোবাস, আমরা ধন্যবাদ জানাই আমাদের মাইক্রোবাস যেটা হাইয়েস্ট গাড়ি ছিল, যেটা আপনার বিভিন্ন গার্মেন্টস থেকে শুরু করে বিভিন্ন সেক্টরে এটা বিশাল ভূমিকা পালন করছে। অ্যাম্বুলেন্স আপনি দেখবেন যে কোভিডের সময় কিন্তু আমাদের এই রিকন্ডিশন অ্যাম্বুলেন্সগুলি কিন্তু যেভাবে সার্ভিস দিয়েছে, নাহলে কিন্তু মুখ থুবড়ে পড়তো এই কোভিডের সময়। এবং কমার্শিয়াল ভেহিকেলে কি অবস্থা? এটা কমার্শিয়াল ভেহিকেল কি আপনারা ইম্পোর্ট তো করছেন? জি জি, আগে কিন্তু সিংহভাগ কিন্তু জাপানিজ ডোমেস্টিক কমার্শিয়াল ভেহিকেল ছিল বাংলাদেশে, কিন্তু একটা পার্শ্ববর্তী দেশ এবং বিভিন্ন দেশের লবিংয়ের কারণে আগের যেটা আমরা দেখেছি যে এই জাপানি ডোমেস্টিক মডেল ভেহিকেলগুলি আপনার কমার্শিয়াল, সেটা এখন হারিয়ে যেতে বসেছে। এটা মূল কারণ আমি মনে করছি যে নিম্নমানের গাড়িগুলি বাংলাদেশে একটা ডাম্পিং গ্রাউন্ড হিসেবে চলে আসছে। এটা আপনারা যারা ভোক্তা, যারা ব্যবহার করছে, তাদের সাথে কথা বলে বুঝতে পারেন। তো এই বিষয়টা সরকারের দৃষ্টি দেওয়া উচিত। এবং কয়েকদিন আগে আপনার পলিসি এক্সচেঞ্জ এবং ইআরএফ এর একটা গবেষণা হয়েছিল, যেখানে গবেষণায় দেখা গিয়েছে যে আপনার এই যে এই কমার্শিয়াল সেক্টরটা, যেটা আপনার আপনি বাস বলেন বা আপনি পিক আপ বা বড় বড় ট্রাক বলেন, সেখানে একটা বিশাল একটা ভ্যাকিউম কিন্তু আছে, গ্যাপ আছে। এটা যদি সরকার পূরণ করতে চায়, তাহলে মনে করি এটার একটা বয়স বৃদ্ধি বিশেষভাবে প্রয়োজন, কারণ এটা অ্যাফোর্ডেবিলিটি রাখতে হবে। যে জাপানে আপনি একটা 10-12 বছর ব্যবহার করার নিচে গাড়ি কিন্তু কমার্শিয়াল ওরা বিক্রি করতে চায় না, 8 বছর উপরে ঊর্ধ্বে। সো ওই গাড়িগুলি যদি আমরা সহজলভ্যভাবে যদি দিতে পারি এই গাড়িগুলি, তখন দেখবেন যে ঢাকা শহরে যে লক্কর ঝকরকা মারাক্কা বাস, এবং আমরা একটা স্ট্যাটিস্টিক্স দেখেছি লাস্ট 3-5 ইয়ার্সে, এই যানবাহনের কারণে, নিম্নমানের যানবাহনের কারণে কিন্তু যে পরিমাণ পরিবেশ দূষণ বলেন শুধু না, আপনি যেভাবে আপনার এই মানুষ মারা গিয়েছে, এটা একটা যুদ্ধ মারা গেছে কিনা আমার সন্দেহ আছে, এরকম অবস্থা ভয়াবহ। এবং এটা কিন্তু ডিক্রিজিং এর দিকে, এটা আস্তে আস্তে গ্রাফটা কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো আমি মনে করি যে এইজ বয়সসীমা যেটা বাড়ানো দরকার, এবং ব্র্যান্ড নিউ কথা বলে অনেক নিম্নমানের গাড়িও কিন্তু এদেশে ঢুকছে। সো এইজটা ফ্যাক্টর হওয়া উচিত না। আমি মনে করি ইমিশন লেভেল এইটা একটা মানদণ্ড হওয়া উচিত। গাড়িটার গুণগত মান কেমন, যেটা বিশ্বের, আমি আবারও পূর্বে বলেছি, বিশ্বের বিভিন্ন দেশ, নিউজিল্যান্ডের মতো এত একটা মানে তারা এনভায়রনমেন্টের উপর অনেক যথেষ্ট, কানাডা বলেন আপনি, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, তারা যেহেতু আমদানি করছে জেডিএম ডোমেস্টিক মডেল গাড়িগুলি জাপান থেকে, যার বয়স সীমাই নাই, তাহলে আপনার বুঝতে হবে যে এইটার আপনার মানটা কত উপরে। এই ক্ষেত্রে বয়স সীমার কথা আপনি যে বলছেন, কমার্শিয়াল ভেহিকেল না শুধু, আমাদের যে ব্যক্তিগত গাড়িগুলো, এগুলো তো বর্তমানে 5 বছরের বেশি পুরাতন মডেল আনা যাচ্ছে না। এক্ষেত্রে যদি বয়সসীমা উঠিয়ে দেওয়া হয়, তাহলে মধ্যবিত্ত যারা আছে তারা গাড়ির অ্যাফোর্ডেবিলিটি অনেক বেড়ে যাবে না? এক্ষেত্রে কি আসলে সরকারের সুনজর প্রয়োজন কিনা? অবশ্যই এটা প্রয়োজন, এবং আমি মনে করি এটা নেসেসিটি বাংলাদেশের জন্য। এবং দেখবেন যে যেই গাড়িগুলি লক্কর ঝকর মার্কা গাড়িগুলি, যেখানে আপনি রিপেয়ার করে দিচ্ছেন, বছরকে বছর চালানোর চেষ্টা করছেন, সেই গাড়িগুলি দেখবেন যে আর ওই দিকে মানুষ যাবে না। তখন তারা এই গাড়িগুলি নতুন গাড়ি কিনবে এবং আপনার রিকন্ডিশন জাপানিজ ভেহিকেল কিনবে, এবং এটার সরকারের রাজস্বও বাড়বে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনার একটা মোবিলিটিও বাড়বে, যেখানে আপনি দেখবেন ঢাকা শহরে এখন ব্যাটারি চালিত রিক্সা দিয়ে ভরে গেছে। আপনি একটা প্ল্যান যদি করেন, এবং আমি এও মনে করি যে আপনি সরকারের যেরকম ব্র্যান্ড নিউ গাড়ি কেনার ক্ষেত্রেও, বিভিন্ন অর্গানাইজেশনে কেনার ক্ষেত্রেও আপনার ব্র্যান্ড নিউ শব্দ তারা কোটেশন বা তাদের ইয়াতে চায়, দরপত্রে। সো আমি মনে করি এখন সব জায়গায় যখন পরিবর্তন হচ্ছে, এখানেও সরকারের ভেবে দেখা প্রয়োজন যে
তারা জাপানিজ ডোমেস্টিক মডেল গাড়ি দিয়ে তারা একটা পুল করা যায় কিনা, সেখানে আমি মনে করি সরকার অনেক লাভবান হবে। কারণ আপনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত যেখানেই যান সেখানেই দেখবেন আপনার এই জাপানিজ ডোমেস্টিক মডেল গাড়ি আমাদের রক্তের সাথে মিশে আছে। এটার মেইন কারণগুলি হচ্ছে আপনার পার্টসের সহজলভ্যতা এবং আপনার মেইনটেনেন্স কস্ট অনেক লো। তো দেখা যাবে সরকারের এই গাড়িগুলি যখন আপনি পুলে নিবে তারা, তখন আপনার একটা গাড়ি 3 থেকে 5 বছরের জায়গায় দেখবেন 10 বছর তারা চালাইতে পারবে, একটা ইকোনমিক ভ্যালু থাকবে। এবং আফটার আপনি এটা 8-10 বছর ব্যবহার করার পরও সরকার কিন্তু আপনার ভালো একটা দামে তারা সেল করতে পারবে। এই কারপুল করার জন্য সরকারের কি করণীয় রয়েছে? ইমিডিয়েট বেসিসে কি পদক্ষেপ নিতে হবে সরকারকে? আপনি একটা পাইলট প্রকল্প নিতে পারে, যে দেখা গেল একটা জায়গায় 20টা ব্র্যান্ড নিউ গাড়ি আছে, সেখানে 20টা তারা জেডিএম জাপানিজ ডোমেস্টিক মডেল গাড়ি দিল একটা মানদণ্ড দিয়ে যে এই স্পেসিফিকেশন থাকতে হবে। সেখানে তারা যদি একটা বছর যদি অবজার্ভ করে যে একটা ব্র্যান্ড নিউ গাড়ির অবস্থানটা কি এবং একটা উন্নত মানের জাপানি গাড়ির অবস্থানটা কি, তাহলে তারা কিন্তু পেয়ে যাবে। এবং আবারও বলতেছি আমি যে একটা ইকোনমিক ভ্যালু হওয়া উচিত, যেটা আপনি দেখবেন অনেক ব্র্যান্ড নিউ গাড়ির ক্ষেত্রে দেখা যায় 2-3 বছর চালানোর পর এর কস্টিং বা 4 বছর এর কস্টিং এমন মেনটেনেন্স হাই হয়ে যায় এবং এর বাজার মূল্য যেভাবে পড়ে যায়, ওইটা লাস্টে যে দেখা যায় যে তার ঠিকানা হয় ধোলাইখালে অথবা ভাঙারি ঘরে। জি, এক্ষেত্রে আরেকটি বিষয় রয়েছে, আপনি ব্র্যান্ড নিউর কথা বললেন। জাপানি টয়োটা ব্র্যান্ডের পুরাতন 5 বছর ব্যবহৃত গাড়ি যে দাম, ব্র্যান্ড নিউ গাড়ির দামও প্রায় সমান। তাহলে কি এটা এক্ষেত্রে জাস্টিফাইড হচ্ছে? এটা আমি মনে করি সরকারের ট্যাক্সের বিষয়টাও দেখা উচিত, ব্র্যান্ড নিউ গাড়ির কী অবস্থান এবং আমরাও কি রাজস্ব দিচ্ছি। এবং এটার আপনার সবচেয়ে বড় কথা হচ্ছে ইকোনমিক ভ্যালু। সরকার যদি মনে করে ফরেন কারেন্সি যদি এই দেশে যদি বাঁচানো যায়, একটা গাড়ি আপনি বিনিয়োগ করলেন, সেটা যদি আমি মনে করি 15 থেকে 20 বছর যদি না চালানো যায়, তাহলে তো এটা আপনি ফরেন কারেন্সির থেকেও আপনি লুজার হচ্ছেন, রাজস্ব থেকেও আমরা লুজার হচ্ছি, এবং যারা ভোক্তা তারাও লুজার হচ্ছে। জি, আমরা বিরতির পর আলোচনা করব যে দেশে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করা যায় কিনা, অথবা দেশেই আমরা জানি যে গাড়ি উৎপাদন হচ্ছে এবং এইরকম জাপানের মতো যে ইন্ডাস্ট্রি রয়েছে, দেশে আদৌ কি এইরকম ইন্ডাস্ট্রি করা সম্ভব কিনা। আপনি আমাদের সাথেই থাকুন দর্শক। এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত 21শে বিজনেসে। দর্শক, বিরতির আগে রিকন্ডিশন গাড়ি আমদানি ও বাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার মহাসচিব রিয়াজ রহমানের সঙ্গে। আমরা আবারও ফিরছি আলোচনায়। আপনার কাছে জানতে যাচ্ছি এখন যে পৃথিবীর অনেক উন্নত দেশে কোনো গাড়ি আমদানির ক্ষেত্রে কোনো বয়স সীমা নেই। বাংলাদেশে এই উদ্ভট 5 বছরে যে বয়স সীমা রয়েছে এবং এটা আনচেঞ্জেবল, কোনো পরিবর্তন হচ্ছে না, এবং এটা পরিবর্তন হলে কি সুবিধা হতে পারে? আমি মনে করি বাংলাদেশ যারা এই নীতি দিকে আছেন, যারা সরকারি পর্যায়ে কাজ করছেন, তারা উন্নত বিভিন্ন আশেপাশের দেশে কি ঘটছে সেদিকে দেখা উচিত। এবং যদি সেইভাবে যদি দেখে, আমি পূর্বে বলেছি যে ম্যানুফ্যাকচারিং দেশেও কিন্তু বাংলাদেশ থেকে 2-3 গুণ জাপানিজ ডোমেস্টিক মডেল এক্সপোর্ট হচ্ছে, ইম্পোর্ট তারা করছে। এটা তো এমনি করছে না, নিশ্চয়ই কোনো কারণ আছে। এবং আরেকটা আপনি সবচেয়ে বড় আমি যেটা মনে করি যে এই জেডিএম গাড়িগুলি এত উন্নত, আপনি পৃথিবীর যে কোনো বিশ্বের যে কোনো ম্যানুফ্যাকচারিং দেশের সাথে কিন্তু এটা কম্পেয়ার করা যায় না। ওরা কিন্তু একটা গাড়ি যখন তৈরি করে তখন কিন্তু শুধু তৈরি করেই কিন্তু ছেড়ে দেয় না বাজারে, তারা এটার পিছনে গবেষণা করে পরিবেশগত, জাপান কিন্তু কোনো কম্প্রোমাইজ করার কিন্তু সুযোগ নাই, এবং পরিবেশগত দিকটাও দেখে, সব দিকে ওভারঅল তারা স্যাটিসফাই হওয়ার পরে কিন্তু বাজারে লঞ্চ করে। ইটস নট লাইক আমি একটা উদ্ভাবন করলাম, আমি একটা মডেল আমি লঞ্চ করলাম, ছেড়ে দিলাম, পরে দেখা গেল যে 6 মাস 3 মাস পরে সবগুলি আবার গাড়িগুলি আবার কল ব্যাক হচ্ছে। এটা কিন্তু বিভিন্ন দেশে আমরা দেখেছি যে অলরেডি এই ঘটনা ঘটছে। তো এদিকে আমি মনে করি যে সরকারের উচিত এই বিষয়ে পার্শ্ববর্তী দেশে কি ঘটছে, এবং ইভেন পাকিস্তানেও দেখলাম আমি 2026 সন থেকে তারা বয়স সীমা উঠিয়ে দিচ্ছে। আচ্ছা,
বয়সীমা 2026 থেকে উঠাতে যাচ্ছে। জি জি, তারাও। সো আমি মনে করি যে আশেপাশে পার্শ্ববর্তী এবং স্পেশালি উন্নত দেশগুলি যেভাবে ফলো করছে, এবং এতে কিন্তু সরকারের শুধু রাজস্ব বাড়বে না, এতে করে কিন্তু সরকার শুধু আমদানি পর্যায়ে রাজস্ব পাবে এটা না। আপনি দেখেন একটা গাড়ি যখন আমরা আমদানি করি সেখানে প্রচুর পরিমাণ রাজস্ব দিই, তারপরে প্রতি বছর ফিটনেস টোকেন যখন ভোক্তারা যখন ট্যাক্স টোকেন যখন দেয়, প্রতি বছর কিন্তু তারা প্রচুর পরিমাণ রাজস্ব সরকারকে দিচ্ছে, যেটা সরকারের ইকোনমিতে আমাদের বিশাল একটা ভূমিকা পালন করছে। এবং বয়সীমার পাশাপাশি আপনি যেটা বললেন 128 সর্বনিম্ন ট্যাক্স রেট মানে ডিউটি রেট, সর্বোচ্চ 700% পর্যন্ত আছে, এক্ষেত্রে পুনর্বিবেচনার প্রয়োজন আছে কিনা? এটা হওয়া উচিত, কারণ একটা উদ্যোক্তা আমি মনে করি সে গ্রামে যায় বা তার ফ্যাক্টরিতে যায়, সেখানে সে একটা জিপ গাড়ি বা একটা ভালো উন্নত মানের গাড়ি চেতেই পারে। সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি 500% যদি ট্যাক্স চলে যায়, এটা মানে আমি মনে করি যে এটা সরকারের বিবেচনা করা উচিত। যেন এবং অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু রিকন্ডিশনের গাড়ি নতুন গাড়ির চেয়েও দাম বেশি। এবং জি, এটি মূল ট্যাক্সের একটা বিশাল আছে এই ব্যালেন্সটা। এবং দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক ব্যবসায়ীরা এই দেশে এই গাড়িগুলি না পেয়ে দেখা যায় বিভিন্ন অন্য দেশে কিন্তু তারা এই গাড়িগুলি চালাচ্ছে, যার কারণে আমি মনে করি যদি সরকারের সুযোগ করে দেয় তাহলে এই দেশেই বিনিয়োগ হোক, এই দেশেই তারা চালাক, এবং উন্নত মানে তাদের একটা নিরাপত্তাও ইস্যু আছে আমি মনে করি। জি, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, বাংলাদেশে কখনো ফুল ফ্লেজেড এই জাপানিজি ডোমেস্টিক মডেলের মতো গাড়ি উৎপাদন করা সম্ভব কিনা? পূর্বে বিশ্বের অন্যান্য দেশে, যে থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, দেখা যাচ্ছে তারা কিন্তু অ্যাসেম্বলিং করছে, ম্যানুফ্যাকচার করছে। বাংলাদেশে মেইনলি অ্যাসেম্বলিংয়েই তারা মনোযোগী। এখানে হাজার হাজার কম্পোনেন্টস তৈরি। আমি মনে করি এটা এখনও অনেক সময়ের পরীক্ষার ব্যাপার। যেরকম আমরা যে জাপানিক ডোমেস্টিক মডেলগুলি নিয়ে আসি, সেটা শুধু একটা কিন্তু না, এখানে ভ্যারাইটি প্রচুর মডেল আছে যেগুলি আমদানি হচ্ছে, যার যার প্রয়োজন ভোক্তা সেটা কিনছে। এবং এই ব্যবসার সাথে শুধু আমরা জড়িত না, আপনি দেখবেন এই ব্যবসার সাথে লক্ষাধিক পরিবার জড়িত, তাদের রুটি রুজি এইখানে। যেরকম আপনার এই গাড়িটা 10-15 বছর আমরা বিক্রি করার পর এটা কিন্তু আরেক হাতে চলে যায়, এটা কিন্তু আরেকটা শিল্প তৈরি হয়ে গেছে। পুরনো গাড়ি যারা বিক্রি করে তাদের কিন্তু সংখ্যা কিন্তু কম না, বিশাল একটা সংখ্যা। এবং গ্রামে গঞ্জে আপনি যেখানেই যাবেন এই গাড়িগুলি যেখানে আপনি মেনটেনেন্স চান, যেখানে আপনি পার্টস চান, এই জাপানিজ ডোমেস্টিক মডেল গাড়ির পার্টস সবকিছু কিন্তু অ্যাভেলেবল। যেই শিল্পটা কিন্তু গড়তে কিন্তু আমি আগে পূর্বে বলেছি একদিনে হয়নি, 40-50 বছর লেগেছে। তো হঠাৎ করে আপনি যদি পরিবর্তন আনতে চান, এটা তো সহজে আসবেন, এটা সময়ের ব্যাপার। এখন চাইলেও হয়তোবা এটি এখনই বাস্তবায়ন করা সম্ভব না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আপনি অনেকগুলো বিষয় বলেন, কেন গাড়ির দামে এত বিষয়, মধ্যবিত্তের নাগালের মধ্যে আনার জন্য কি কি প্রয়োজন, এবং সরকারের সুনজর থাকলে অবশ্য মধ্যবিত্তের নাগালেও আসতে পারে গাড়ির দাম। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ রিকন্ডিশন গাড়ি আমদানি ও বাজার পরিস্থিতির নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন বাংলাদেশ রিকন্ডিশন ভেহিকেলস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন বারভিডার মহাসচিব রিয়াজ রহমান। দর্শক, নিচ্ছে একটা বিরতি। দুপুর 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21শে সঙ্গেই থাকুন।